পালিয়ে যা, পালিয়ে যা, বাঁচবি না। তোকে এতবার করে বারণ করলাম, শুনলি না তো? এই বাড়ির লোক তোকে ডেকে নিয়ে এসেছে আমাকে তাড়ানোর জন্য, কিন্তু এতই সহজ কি আমাকে তাড়ানো? তুইও চিনিস না শয়তানি, কার সাথে তুই কথা বলছিস? কথাটা বলেই আমি গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করে সাথে সাথে ছুঁড়ে দিলাম সেই অপশক্তির দিকে। একটা প্রচণ্ড চিৎকারের সাথে শুরু হলো গোঙানির শব্দ। হয়তো মুহূর্তের জন্যে ভয় পেল সেই শয়তানি, কিন্তু তৎক্ষণাৎ উল্টো দিক থেকেও একটা প্রচণ্ড আঘাত এসে আমাকে প্রায় ছিটকে দিয়ে দরজার বাইরে বের করে দিল। চারপাশ এক মুহূর্তে সব আলোয় ছেয়ে গেল। তাতেই দেখতে পেলাম নারী মূর্তিটা এবার উল্টো হয়ে ঝুলে তার চার হাতে পায়ে ভর দিয়ে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার জিভটাও উল্টে পড়েছে কপালের দিকে। সাপের মতো সেই জিভটাও কাটা মাঝখান বরাবর। আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা এবার বুকের ওপর চেপে বসেছে তীব্রভাবে। তার সাথে শুরু হয়েছে প্রচণ্ড রকমের জ্বলুনি। ধীরে ধীরে বুঝতে পারলাম সেই রুদ্রাক্ষ বরাবর নির্গত হচ্ছে একটা তীব্র লালচে রশ্মি। সেই রশ্মিতেই ঘরের ভিতরটা সম্পূর্ণ আলোকিত হয়ে উঠল। দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দর্শনা পিশাচি চার হাত পায়ে ভর দিয়ে মাকড়সার মতো সিঁড়ি বরাবর উপরে উঠে যাচ্ছে। বুঝতে পারলাম এটাই আমার কাজ করার অন্তিম সময়। আর এক মুহূর্ত দেরি করলে আমার বিপদ বাড়বে, আর তার সাথে এই বাড়িরও। এবং সেই বিপদ মৃত্যু ছাড়া আর কিছুই নয়। পিশাচির ছুঁড়ে দেওয়া জাল থেকে উঠে যেতে গিয়ে বুঝতে পারলাম আমার সমস্ত শরীর আটকে রয়েছে কোনো এক আবদ্ধ মায়া জালে। কোনো অবস্থাতেই আমি সেই জাল ছিন্ন করে উঠে যেতে পারছি না সেই পিশাচির পথ বরাবর। তৎক্ষণাৎ আবার বগলামুখী শত্রু বিনাশকারী মন্ত্র আওড়াতে আওড়াতে দেখতে পেলাম আমার চারপাশ থেকে সমস্ত জাল ক্রমে ছিন্ন হয়ে যাচ্ছে। আমি পুনরায় আমার শক্তি ফিরে পাচ্ছি। আর এক মুহূর্ত দেরি করলাম না। ছুটতে ছুটতে গেলাম সেই সিঁড়ি বরাবর। একটা চিলে কোঠার ঘর বরাবর সেই পিশাচিনি গিয়ে থামল। অবাক হয়ে দেখতে লাগলাম সেই পুরানো জমিদার বাড়ির চিলে কোঠা। সম্পূর্ণ বাড়ি থেকে যেন এই ঘরটা আলাদা। পলেস্তারা খসে গিয়ে যেন ঘরটিকে দেখে মনে হচ্ছে তা প্রায় শতাব্দী প্রাচীন হবে। সেই পিশাচিনি কোথায় যেন মিলিয়ে গেল। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম সেই চিলে কোঠার ঘর বরাবর। কিন্তু সেই দরজায় হাত দিতেই আমার কেমন যেন ঘোর লেগে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই, কিচ্ছুটি নয়। সময়টা বৈশাখের শেষের দিকে। বাকি দিনগুলো একরকম গেলেও আজকের দিনটা কেমন যেন গুমোট ধরা। সকাল থেকেই আকাশের বুকে মেঘ জমে রয়েছে, অথচ বৃষ্টি হয়ে ঝরে পড়ার নামমাত্র নেই। আর তাতেই যেন গরমটা আরও বেশি করে বেড়ে গেছে কলকাতার বুকে। বিকেলে অফিস থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আকাশের বুকে বেশ কালো হয়ে মেঘ জমা হয়েছে এবং তার সাথে পাল্লা দিয়ে বইছে ঠান্ডা ঝোড়ো বাতাস। এর একটাই অর্থ, বৃষ্টি নামবে এক্ষুনি। মনে মনে তারানাথের বাড়ি যাওয়ার জন্যই ভাবছিলাম, এমনি সময় কিশোরী বলে উঠল, তা বলছি কি ভায়া, ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হবে নাকি আজকে? একেই তো সারা সপ্তাহ ধরে যা কাজের চাপ গেল, তার ওপর আজকে বেশ বৃষ্টি নামবে বলেই মনে হচ্ছে আকাশ দেখে।
ঠাকুর মশাইয়ের একখানা অলৌকিক ঘটনা কিন্তু খাসা জমবে এখন। আমি এক গাল হেসে কিশোরীর কথায় সম্মতি জানিয়ে এগিয়ে চললাম মঠ লেনের দিকে। সত্যি বলতে বেজায় মাথাটা বিগড়েছিল আমারও। এ সপ্তাহে অফিসে বড়বাবু আসার দরুন যেমনভাবে কাজের চাপ বেড়েছে, আর তার উপর এক নাগাড়ে বাড়ছে সংসারের খরচ, সব মিলিয়ে মধ্যবিত্ত কেরানির জীবন প্রায় অসহ্য হয়ে উঠেছে। মাঝে মাঝে তাই তারানাথের দ্বারস্থ না হলে ঠিক হজম হয় না। তুমি এগোও ভায়া কিশোরী, আমি তেলে ভাজা আর পাসিংস নিয়ে যাচ্ছি। দরজায় গিয়ে ঠোকা দিতেই চারিমা এসে দরজা খুলে দিল। আমি চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা দিয়ে এক গাল হেসে উপরে তারানাথের ঘরের দিকে চলে গেলাম। দেখলাম তারানাথ একটা সংস্কৃত বই নিয়ে তার খাটিয়ার ওপরে বসে রয়েছে। সম্ভবত সেই বইটার পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখছিল সে। তারানাথ আমাদের দেখে এক গাল হেসে উচ্ছ্বসিত স্বরে বলল, আরে এসো এসো, তোমাদের অপেক্ষাই তো সেই তখন থেকে করছিলাম। আজকে আকাশের আবহাওয়া বলেই দিয়েছিল যে তোমাদের আগমন ঘটবে। এমন ঝড় বাদলার দিনেই তো তোমাদের আগমন ঘটে এই গরিবের ভিটেতে। অন্য সময় তো আর এই বুড়োটার কথা মনে পড়ে না। তারানাথ কথাটা বলে উদাস মুখে তার হুঁকুটা থেকে এক মুখ ধোঁয়া ছাড়ল। কোথায় আর আপনি বুড়ো হলেন ঠাকুরমশাই, সবে তো 50 বড় জোর। সারা সপ্তাহ ধরে যা চাপ যাচ্ছে, তার উপরে এই গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়। তাই আকাশে মেঘ দেখে আমি আর কিশোরী আজ আর অপেক্ষা করলাম না। আমাদের কথা বলার মাঝেই টের পেলাম বাইরে বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে, তার সাথে কান ফাটানো মেঘ ডাকার শব্দ ভাসছে। মুহূর্তেই সারাদিনের সেই দাবদাহ এক ঝটকায় কমে গেছে। তারানাথের ঘর জুড়ে বিরাজ করছে এক অদ্ভুত শীতলতা। তার সাথে জানালা দিয়ে আসছে ঝড়ের মৃদু মাটির গন্ধ। আজকে বেশ ভীষণ রকম ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, আর এই বৃষ্টির রেস থাকবে 2-3 দিন। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকালাম। কিশোরী অবাক হয়ে বলে উঠল, আপনি কি করে বুঝলেন এই মেঘের বৃষ্টি 2-3 দিন অবধি থাকবে? আমাদের কথা শুনে তারানাথ এবার সামান্য হাসল। কারণ কিছুই না, আকাশের গতি প্রকৃতি দেখলে বেশ ভালোই বোঝা যায়। এককালে আমি পথে প্রবাসে বনে জঙ্গলে এমনভাবে ঘুরে বেড়িয়েছি, তাতে আকাশের, বাতাসের, মেঘেদের সমস্ত চলাচলের ব্যাপারে আমি খুব ভালো করে নিরীক্ষণ করে জানতে পেরেছি এটা। এর জন্যে কোনো তন্ত্রের সাহায্য লাগে না। তবে এই ঝড় বৃষ্টির কথা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে আজ বারবার। তোমরা তো গল্প শুনতে এসেছো আমার কাছে, সেটা বুঝেছি। তাহলে আজকে না হয় সেই গল্পটাই বলা যাক। এই যে একেবারে মেঘ না চাইতেই জল, বাইরে বৃষ্টি, তার সাথে তারানাথের গল্প, দুদিক থেকেই 16 আনা। পাটাকে তক্তপোষের উপর তুলে বেশ আয়েস জমিয়ে বসলাম। বাইরে ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানলা বরাবর সেই মুষলধারে বৃষ্টির ছিটে ফোঁটা কিছুটা তারানাথের ভাঙা খোস ওঠা মেঝের উপরে এসে পড়ে জায়গাটা কেমন যেন ভিজে স্যাঁতস্যাঁতে করে দিয়েছে। তারানাথ চোখ বন্ধ করল। আমি তার দিকে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম। তাতে লম্বা একটা টান দিয়ে বাইরের জানালার দিকে চেয়ে নিয়ে তারানাথ বলতে শুরু করল, ঘটনাটা যে খুব বেশি দিনের তা আমি বলবো না, তবে তাও যদি খুব কম করে ধরি, বছর 10-12 তো হলোই। চারি তখন বেশ বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দের বোধ হয়েছে। কাজেই কোনো কাজে গেলে বাড়ি নিয়ে আমার আর বিশেষ তখন মাথা ব্যথা ছিল না আগের মতো। চারির মা আর চারি মিলেই
বেশ ভালো রকম ভাবেই সামলে নিতে পারতো সব কিছু। ওই যে চারিমা, রাখ মা রাখ, এখানে রাখ খাবারগুলো। আমি আর কিশোরী চেয়ে দেখলাম চারি কখন গুটি গুটি পায়ে খাবার নিয়ে এসে দাঁড়িয়েছে ঘরের সামনে। তার এক হাতে একটা লণ্ঠন আর অন্য হাতে তেলে ভাজার সাথে মুড়ি মাখা আর গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ। চারি সেই লণ্ঠনটা আর তেলে ভাজাগুলোকে খুব যত্ন সহকারে নামিয়ে রেখে নিঃশব্দে চলে গেল সিঁড়ি বরাবর। তারানাথ একবার সাবধানসূচক শব্দ করে বলল, সিঁড়িতে জল পড়ে থাকতে পারে, সাবধানে নামিস মা। তারপর গরম চায়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, তো কি যেন বলছিলাম তখন? হ্যাঁ হ্যাঁ, তবে এই ঘটনার সাথে আমার চারি মায়ের কিন্তু একটা বেশ বড় যোগ ছিল। বলা বাহুল্য, চারি মা না থাকলে হয়তো আমি সেই ঘটনায় কখনোই সফল হতাম না। সময়টা শ্রাবণ মাসের কাছাকাছি। সে বছর বেশ বেড়ে বৃষ্টি হয়েছিল। তখন অবশ্য বর্ষাকালে বৃষ্টি হতো খুব। এখন তো তেমনভাবে বৃষ্টি চোখেই দেখা যায় না। শহরের দিকে বৃষ্টি নেই বললেই চলে। সেদিন দুপুরেও এমন বৃষ্টি হচ্ছিল মুষলধারে। চারি আর আমি বসে বসে গল্প করছিলাম। কখনো চারিকে নামতা শেখাচ্ছি, কখনো বর্ণ পরিচয়ের সমস্ত পড়া করাচ্ছি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। এই অসময়ে কে এলো দেখতেই দরজা খুলে দেখতে পেলাম ছাতা মাথায় দিয়ে মাঝ বয়সী এক ভদ্রলোক এসে দাঁড়িয়েছে আমার দরজার সামনে। ভদ্রলোকের পরনে সাদা ধুতি পাঞ্জাবি তখন জলে ভিজে একাকার। পিঠ বরাবর একটা পাটের নকশা করা ব্যাগ ছিল বটে, তবে সেটাও বৃষ্টির জল থেকে বাঁচাতে পারেননি উনি। ভদ্রলোকের চোখ মুখের অবস্থা দেখে মনে হলো বেশ বিপদে পড়েই এসেছেন উনি। আসুন, আপনি ভিতরে এসে কথা বলুন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভদ্রলোক ছাতাটাকে বাইরে মেলে রেখে পাটের ব্যাগের থেকে একটা সাদা মতো রুমাল বের করে তার মাথাটা মুছলেন। এবার ভদ্রলোকের চেহারাটা আমার সামনে বেশ পরিষ্কার হলো। বয়স 40-45-এর বেশি নয়। ডান দিকের গালে একটা কালো মতো বড় যৌতুক, সরু একটা গোঁফ আর দাড়ি কামানো। গায়ের রংটা তামাটে, বেশ লম্বা, ছিপছিপে ভদ্রলোকের গড়ন। গলায় সোনার চেন আর আংটি দেখে মনে হলো যে বেশ অবস্থা সম্পন্ন লোক উনি। মাথা মুছেই উনি হাত জোড় করে আমার উদ্দেশ্যে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমি রঘুনাথ চক্রবর্তী, আসছি সেই কৃষ্ণনগর থেকে। সে এখান থেকে বহু দূরের পথ, তাই এইখানেই আমার বোনের শ্বশুর বাড়িতে গতকাল ছিলাম। আসল উদ্দেশ্য এই আপনার কাছে আসার জন্যেই। বড্ড বেশি সমস্যায় পড়েছি ঠাকুরমশাই, তাই অনেক চেষ্টা করেও যখন কিছু হলো না, তাই আপনার শরণাপন্ন হলাম ঠাকুরমশাই। আমার দৃঢ় বিশ্বাস আপনি ঠিক আমায় এই সমস্যা থেকে মুক্ত করতে পারবেন। ঠিক আমার না, বলতে পারেন আমার গোটা পরিবারকে। আপনার নাম তো আমি অনেক শুনেছি আগে, আজ আপনাকে প্রথম দেখলাম। সত্যিই আপনার মধ্যে একটা ভক্তি ভাব রয়েছে। আপনাকে দেখলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। তারানাথ পাসিং শোয়ের অবশিষ্ট অংশটা নারকেলের মালায় গুঁজে দিয়ে আবার বলল, কথাটা অবশ্য রঘুনাথ ভুল কিছু বলেনি। সত্যি সত্যি আমায় উগ্র চণ্ডাল সেই তান্ত্রিকদের মতো মনেই হয় না। আসলে আমি সংসারী, একজনের স্বামী,
একজনের পিতা, তার ওপর আমার গুরু দীক্ষা দেওয়ার সময় একই কথা বলেছিলেন। আমায় দেখে ভক্তি আগে উদ্বেগ হয়, ভয় পড়ে। তো আমি তখন সেই রঘুনাথ বাবুকে বসিয়ে রেখে চারিকে ওর মায়ের কাছে দিয়ে এসে বললাম, বুঝতে পারছি আপনি অনেক সমস্যায় পড়েছেন, এত দূর থেকে এসেছেন, এই সামান্য জল আর বাতাসাটুকু গ্রহণ করুন। বোঝেন তো, গৃহস্থের বাড়িতে ভর দুপুরবেলা কেউ এলে তাকে না খাইয়ে রাখলে গৃহস্থের অকল্যাণ হয়। আপনি এটা গ্রহণ করে ধীরে ধীরে আপনার সমস্ত ঘটনা আমাকে খুলে বলুন। দেখলাম রঘুনাথ বাবু কোনো কথা বললেন না। ঢক ঢক করে জল আর বাতাসাটুকু খেয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ঠাকুর মশাই, কৃষ্ণনগরের চাপড়া গ্রামে আমাদের জমিদারি রয়েছে। বলতে পারেন জমিদার বংশেরই ছেলে আমি। এখন অবশ্য সেই জমিদারের তেমন কোনো প্রভাব নেই, আর আগের মতো তবুও সেই গ্রামে এখনো জমিদারি শাসন চলছে। আমার মূল সমস্যা এই জমিদার বাড়িকে নিয়ে। আমার ঠাকুরদার আমলে গড়া এই জমিদারি শাসন নিয়েই। বিশ্বাস করুন ঠাকুর মশাই, বেশ সুখে শান্তিতে ছিলাম, কোনো কিছুতেই কোনো সমস্যা ছিল না। বেশ ছেলে বউ নিয়ে সুখে সংসার করছিলাম, কিন্তু হঠাৎ করে এই পরিবারের ওপর কিসের যেন কালো ছায়া নামলো। তারপরেই সব একের পর এক। গত ৩-৪ মাসের মধ্যে বাড়ির ৫ সদস্য মারা গেলেন। আমার বড় বউঠান, আমার ছোট ভাই, আমার কাকা, আর আমার এক পিসি ঠাকুরমা, আর বাড়ির এক সর্বক্ষণের পরিচারিকা রমা পিসি। এদের কারোরই মৃত্যুর সঠিকভাবে কারণ জানা যায়নি। গত বছর মা চলে যান, আর তার ৬ মাস পরে বাবা। তবে বাবার বয়স হয়েছিল এই কথা সত্যি। তবে ঠাকুরমশাই, বাড়িতে কিছু একটা হচ্ছে তা আমরা বাড়ির প্রত্যেকেই বুঝতে পারি। এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে বাড়ি জুড়ে প্রতিনিয়ত। কতই বা আপনাকে বলবো, বলে শেষ করা যাবে না। মাঝে মাঝে একটা কালো ছায়াকে বাড়ির চৌহদ্দি বরাবর ঘুরতে দেখতে পাওয়া যায়। রান্নাঘর দিয়ে মাঝে মাঝে টক আষ্টে গন্ধতে টিকে থাকা দায় হয়। সন্ধ্যের পর বাড়িতে টেকা দায় হয়ে ওঠে। ছাদের ওপর দপদপ করে শব্দ পাওয়া যায়। মনে হয় কেউ যেন বিশাল বড় বড় পা দিয়ে হেঁটে চলেছে ছাদ বরাবর, তাণ্ডব নৃত্য করছে। ঘরের ভিতরে কাউকে যেন হেঁটে চলে ঘুরছে দেখতে পাওয়া যায়, তবে তার শরীর স্পষ্ট নয়। কেমন যেন আবছা ছায়া কালো অবয়ব। সন্ধেবেলায় প্রদীপ দিলে তার সাথে সাথে নিভে যায় বিনা বাতাসে। যে বাড়িতে জানা ২০-৩০ লোকের রোজ পাত পড়তো, সেখানে এখন 10টা পাতও রোজ পড়ে না। সবাই ওই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আমার স্ত্রী রত্নার শরীর খারাপ। তাকে অনেকবার বাপের বাড়ি পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে আমাকে ছেড়ে কিছুতেই যেতে চায়নি। কাজেই আমি আমার ছেলে দুটোকে রেখে এসেছি ওর মামার বাড়িতে শুধু। আর এসবের জন্য রাতের বেলা বাড়িতে হিসেব নিকেশের কাজও গোল্লায় উঠেছে। গ্রামের লোক রীতিমতো ভয় পাচ্ছে ওই বাড়িকে দেখে। সন্ধ্যার পর ও বাড়ির ছায়া আর কেউ মারায় না। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, কোনো কাক পক্ষী আর ডাকছে না। ঘোড়াশালা, হাতিশালা, গোয়াল ঘর থেকে পশুগুলোর কেমন যেন চিৎকার ভেসে আসে মাঝে মাঝে। একটা দুর্বিষহ পরিবেশ।
কী কারণে এই সমস্ত যে হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না। হয়তো খুব অশুভ কিছুর কাজ হবে ভেবে বেশ কয়েকজন তান্ত্রিক গুণিন ওঝাকেও বাড়িতে ডেকে আনা হয়েছে, কিন্তু তারা কেউ একদিনের বেশি 2 দিন টিকতে পারেনি ওই বাড়িতে। সবাই বাপ বাপ বলে পালিয়েছে একরকম। গ্রামের অতগুলো মানুষদের ভরসা আমাদের ওপর। জমি জমা সংক্রান্ত কাজ থেকে খাজনা রাজস্ব দেওয়া সমস্ত কিছুই হয় আমাদের হাত ধরে, কিন্তু বাড়ির বর্তমান পরিস্থিতি আর এতগুলো মৃত্যু শোক কাটিয়ে কাজে বসবার মতো মানসিকতাও আর নেই। গ্রামের কয়েকজন পড়ালেখা জানা লোককে বিশ্বাস করে কাজে রেখেছিলাম, কিন্তু তারাও সন্ধ্যের পর আর কাজ করতে রাজি নয়। দিনের বেলায় যেটুকু কাজ হয় আর কি। এতগুলো কথা একসঙ্গে বলে এবার একটু থামলেন রঘুনাথ বাবু। ঘটিতে থাকা বাকি জলটুকু ঢক ঢক করে গলায় ঢেলে নিয়ে আবার বলতে শুরু করলেন। আমাদের বাড়িতে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু গত 2 বছর ধরে সেই পুজো বন্ধ হয়েছে প্রথমবার। বাবার মৃত্যু, আর তারপর তো বললামই আপনাকে, গ্রামের সমস্ত মানুষ একসাথে জড়ো হয় সেই মেলাতে। বাইরের কত জায়গা থেকে খাবারের দোকান দেওয়া হয়, নাগরদোলা, চরকি, আরও কত কি। মনোরঞ্জনের জন্য নাটক, নৃত্য, জলসার আয়োজন হয়। গ্রামের লোকেরাই রাম, লক্ষ্মণ, সীতা সেজে রামায়ণের অভিনয় করে। কিন্তু এই সবের দরুন গ্রাম থেকে যেন সে সব কিছুই উবে গেছে হঠাৎ করে। পর পর 2 বছর পুজো বন্ধ, মেলা বন্ধ। সারা বছর ধরে গ্রামের কচি কাঁচা থেকে বুড়োরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই 5টা দিনের মেলার জন্য। পুরো গ্রামের মানুষ সহ পাশে আশেপাশের 2-3টে গ্রাম পর্যন্ত মানুষজনকে নিমন্ত্রণ করা হয় জগদ্ধাত্রী পুজোর ভোগ খাওয়ানোর জন্য। কিন্তু সেসব যেন এখন গল্প হয়ে গেছে ঠাকুর মশাই। একটা বিপদের কালো ছায়া মাথার উপর চেয়ে থাকে। গোটা গ্রামটার আর তার কেন্দ্রভূত অংশটা আমাদের এই জমিদার বাড়ি। ওই বাড়িতে যেন শোক লেগেছে। ফুল ফুটছে না, গাছে ফল হয় না, এমন যেন খরা, শুকনো। ঠাকুর মশাই, সমস্তটা তো শুনলেন, এবার বলুন, আদেও এর থেকে মুক্তির উপায় কি কিছু আছে, নাকি এই সমস্ত নিয়েই বাকিটা জীবন চলতে হবে? আমি রঘুনাথ বাবুর কথাগুলো অবাক হয়ে শুনছিলাম। সত্যি সত্যি ব্যাপারটা খুব ভয়ানক। একটা বাড়িতে এতগুলো মৃত্যু, তার সাথে এমন পরিস্থিতি। কিন্তু আমার গলার স্বর যতটা সম্ভব শান্ত রেখেই রঘুনাথ বাবুর উদ্দেশ্যে বললাম, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই নিষ্পত্তি সম্ভব, প্রত্যেকটা জিনিসেরই সমাধান রয়েছে, তবে তাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমার একটা কথার উত্তর আপনি দিন। আপনার স্ত্রীর হঠাৎ শরীর খারাপ হলো, নাকি কিছু ঘটেছিল আপনার স্ত্রীর সাথে? আর বাকি যাদের মৃত্যু হয়েছে তাদের সাথেও ঠিক কি ঘটেছিল? কথাটা শুনে রঘুনাথ বাবু সামান্য সময় নিলেন, তারপরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলেন। আমার স্ত্রীর কথা অনুযায়ী সে তখন আমাদের বাড়ির ছাদ থেকে কাপড় জামা রোদে মেলে দিয়ে নিচে নামছিল বড় বড় সিঁড়ি দিয়ে। আমাদের ছাদের চিলেকোঠার ঘর বরাবর পৌঁছতেই তার মনে হয় তার সমস্ত শরীর ধীরে ধীরে ভারী হয়ে আসছে। তখনও সম্পূর্ণ সিঁড়ি নামা শেষ হয়নি। অর্ধেক সিঁড়ি নামতেই তার মনে হয় ঠিক তার পিছনে কেউ আসছে, অথচ
সে কাউকেই দেখতে পায়নি, কিন্তু স্পষ্ট অনুভব করেছে। ভয়ে তড়িঘড়ি নামতে গিয়েই তার পা বেঁধে যায় শাড়িতে, এবং তার সাথে সে অনুভব করে একটা শীতল স্পর্শ তাকে প্রায় ঠেলে ফেলে দিতে চাইছে সিঁড়ি বরাবর। তবে ঈশ্বরের কৃপায় তার বেশি আঘাত লাগেনি, তবে ডান পায়ে আর কোমরে বেশ ব্যথা পেয়েছে। এবং যাদের মৃত্যু হয়েছে তাদের বক্তব্য অনেকটা একই রকম, তারাও নিজেরা অনুভব করেছে। নিশ্চয়ই কিছু রয়েছে ওই বাড়িতে, সেই কালো ছায়া। আমার ছোট ভাই তো ছাদ থেকে পড়ে গিয়ে, আর আমার কাকা, বলতে পারেন ঠাকুরমশাই, বাবার পরবর্তীকালে তিনি আমাদের নিজের ছেলের মতোই ভাবতেন। ছাদের ওপর ছিলেন তিনি। হঠাৎই সকালবেলা সুস্থ স্বাভাবিক মানুষটা স্নান করে আসার পর রক্ত বমি করতে করতে আর কথা বলতে পারলেন না রঘুনাথ বাবু। চোখ দিয়ে তার জলের ধারা ক্রমশ গাল বরাবর নামতে লাগলো। পুরুষ মানুষের কান্না বড় কষ্ট দেয়। আমি বুঝতে পারলাম, জমিদারির রক্ত শরীরে থাকলেও রঘুনাথ বাবুর শরীরের মায়া দয়া প্রচণ্ড। সর্বোপরি একজন ভালো সৎ মানুষ তিনি। আর আমার গুরু সর্বদাই বলেছেন, কোনো মানুষের বিপদ দেখতে পেলে তাকে সর্বতোপক্ষে সাহায্য করতে হবে। তাছাড়া আমার কেমন যেন একটা আলাদা মায়া জন্মে গিয়েছিল রঘুনাথ বাবুর প্রতি। আমি রঘুনাথ বাবুর হাতের ওপর হাতটা শক্ত করে রেখে বললাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি আগামীকালই রওনা দেব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কথাটা বলা মাত্রই তার চোখে মুখে একটা আলাদা প্রশান্তির হাসি ফুটে উঠল, শত কষ্টের মধ্যেও। ধন্য ঠাকুরমশাই, আপনি ধন্য। আপনি তৈরি থাকবেন, আমি আগামীকাল সকাল সকাল এসে আপনাকে সাথে করে নিয়ে যাব কৃষ্ণনগরে। পরের দিন বেশ ভোর ভোর সমস্ত কাজ সেরে নিয়ে তৈরি হয়ে নিলাম কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। চারি মায়ের সাথে বসে বসে খোশ মেজাজে কিছু আদুরে আলাপ চলছিল বাপ মেয়ের। তার সাথে চলছিল চারির পড়ালেখার ব্যবস্থা। কখনো বাংলার বর্ণ পরিচয়, কখনো নামতা। দুষ্টু চারি তখন বারবার পড়ার বইয়ের ফাঁকে লুকিয়ে রাখছিল তার চক আর পেন্সিলটা, আর আমার সঙ্গে বারবার করে মজা করছিল। বারবার করে লুকিয়ে রেখে কি মজা পাচ্ছিস? একটু পড়াশোনা তো কর। আমি এখন বেশ কয়েকদিন থাকবো না, কৃষ্ণনগরে যাব। কি খাবি বল? তোর জন্যে কি নিয়ে আসবো চারিমা? চারি তার লম্বা লম্বা বিনুনি দুটো দুদিকে নাড়িয়ে বলল, সব জিনিস তো এমন ফাঁকে ফাঁকেই লুকিয়ে রাখতে হয় বাবা, যাতে তোমার চোখ না পড়ে, কিন্তু তোমার চোখের সামনেই থাকে আর তুমি ধরতেই পারো না। যেমন তোমার সামনেই আমি লুকিয়েছি, তাও তুমি খুঁজে পাবে না। চোখের সামনে লুকানো থাকবে, অথচ কেউ খুঁজে পাবে না। ছোট্ট চারি তখন এই কথাটা হাসির ছলেই তার ছোটবেলার সুরেই বলেছিল। কিন্তু সত্যি বলতে এই সামান্য কথার মধ্যে যে কি পরিমাণ আশ্চর্য ছিল তা আমি রঘুনাথ বাবুর বাড়িতে গিয়ে টের পেয়েছিলাম। শুধু এমন নয়, এর আগে পরেও এমন অনেক ঘটনা ঘটেছে। চারির মুখ দিয়ে এমন অনেক কথা জ্ঞানে অজ্ঞানে বেরিয়েছে যার হয়তো মূল্য অনেক। আর মূল্য হবে নাই বা কেন? চারি যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত সন্তান। দেবীকে তো হয় প্রেমিকা রূপে আর না হলে সন্তান রূপে পাওয়া যায়। হয়তো আমি তাকে পেয়েছিলাম চারি মায়ের রূপে। তবে সে সময় আমি বিশেষ কোনো পাত্তা দিইনি।
সেই কথায়। বাইরে থেকে রঘুনাথ বাবুর গলার স্বর পেয়ে উঠে পড়লাম। মেয়ের কপালে একটা চুম্বন করলাম। তারপর সামান্য আদর করে স্ত্রীকে আর মেয়েকে বিদায় জানিয়ে রওনা হলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সুদূর পথ, প্রথমে ট্রেনে, তারপর পায়ে হেঁটে, অবশেষে গরুর গাড়িতে করে পৌঁছালাম চাপড়াডাঙ্গা গ্রাম। ছবির মতো সুন্দর জায়গা। চূর্ণী নদী পেরিয়ে দেখতে পেলাম সুন্দরভাবে বয়ে চলেছে গঙ্গা নদী। তার দুপাশে গড়ে উঠেছে অসংখ্য জনবসতি, লোকজনের ব্যস্ততা, কোলাহল মুখর সকাল। আষাঢ় শ্রাবণে তখন নদীর জল টলটল করছে, কুল ছাপিয়ে উঠলে যায় যায় ভাব। স্টেশনে নেমে গরুর গাড়িতে চড়ে দুলকি চালে যখন গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলাম, তখন চারপাশের পরিবেশকে দুই চোখ ভরে গিলছিলাম। কতদিন পর শহর থেকে বাইরে বের হয়েছিলাম সেইবার। এমন মনোমুগ্ধকর গ্রাম দেখে এক মুহূর্তে ছোটবেলার আমার সেই আমবাগান, পুকুর পাড়, কালো নদীর তীর, বনকলমির খাল, নদের কাকার কাঁঠাল বাগান, আঁশ শ্যাওড়ার বনকে মনে করিয়ে দিল। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোর লাঠি হাতে দৌড়ে ছুটে যাওয়া, পুকুর খালে বিলে ঝপাত শব্দ করে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা, সবই সেই সব সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছিল আমাকে। বর্ষার সৌন্দর্যে নদী, পুকুর, ডোবা সবেতেই যেন উন্মুক্ত যৌবন ভর করেছে। গাছের রঙগুলো টাটকা, ধুলো ঝেড়ে তাদের রঙও শিল্পীর আঁকা জলছবির মতো স্পষ্ট। আকাশের মেঘেদের ঘন ঘন রং বদল, মেঠো রাস্তার দুপাশে সোনালি ধানের ক্ষেত, সেই মাটির পুরনো গন্ধ, তাল, নারকেল, সুপুরি, খেজুর, বিভিন্ন গাছের সারি। আহ, মন জুড়িয়ে যাওয়া দৃশ্য। একটা মন মাতানো মধুর শব্দ বারবার যেন আমার কানে এসে তারা জানান দিয়ে যাচ্ছিল আমার ছেলেবেলার কথা, আমার সেই বড় দালান বাড়ির কথা, আমার দাদুর কথা, মায়ের কথা, রাঙা কাকিমার কথা। এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঘোর লেগে গিয়েছিল আমার। চমক ভাঙল রঘুনাথ চক্রবর্তীর কথায়। ঠাকুরমশাই, এবার গাড়ি আমাদের চাপড়াডাঙ্গা গ্রামে ঢুকছে। আর সামান্য কয়েক মুহূর্ত অপেক্ষা করলেই পৌঁছে যাব আমরা। তারপর কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে মলিন কণ্ঠস্বরে বললেন, আপনার বেশ খিদে পেয়েছে বলুন। আপনাকে অনেকক্ষণ না খাইয়ে রাখা হলো, কিছু মনে করবেন না ঠাকুরমশাই। আরে না না, অত ভাবার কিছু নেই। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। তাছাড়া তো রাস্তাতে একবার ছোট করে খাওয়া হলো, সঙ্গে মুড়ি আর খইও আছে। কাজেই খিদে পাওয়ার কোনো কথাই নয়। আমার খিদে লাগেনি, আপনাকে চিন্তা করতে হবে না। আপনাদের বাড়িতে পৌঁছেই না হয় রাতের খাবারটা খাবো। কতদিন জমিদার বাড়িতে খাওয়া হয়নি। সেই একবার নাথুগঞ্জের জমিদার বাড়িতে ভোজ খেয়েছিলাম, এখনও সে স্বাদ মুখে লেগে রয়েছে। ডাল ঘন্ট আমি এত খেলেও অমন ডাল ঘন্ট কখনো খাইনি। রঘুনাথ বাবু সামান্য হেসে বললেন, রতন কাকাও ভালো রান্না করে। ওরা 3 পুরুষ ধরে আমাদের বাড়ির রাঁধুনির কাজে আছে। কিন্তু রতন কাকার মনের ভিতরে ভয় ঢুকেছে। কতদিন যে উনি থাকবেন কে জানে। বেশ সন্ধ্যা নেমে গেল, কি বলেন ঠাকুরমশাই? হ্যাঁ, সত্যি বলতেই সেদিন পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে লেগে গিয়েছিল।
আসলে পথ তো আর কম দূরের নয়, তার ওপর বর্ষাকালের ক্ষণিকের বৃষ্টির জন্য পথে দু একবার কিছু সময়ের জন্য থামতে হয়েছিল। সারাটি দিন এই রকম চলে গিয়েছিল সেদিন পৌঁছাতে পৌঁছাতে। খুব অল্প সময়ের মধ্যেই গরুর গাড়িটা এসে থামল একটা বড় জমিদার বাড়ির ফটকের সামনে। বুঝলাম রঘুনাথ বাবুর বাড়িতে পৌঁছে গেছি। রঘুনাথ বাবু আমাকে গরুর গাড়িতে বসতে বলে বাড়ির ভিতরে ঢুকে হাঁক ডাক শুরু করে দিলেন। কি গো রতন কাকা, কি গো কাকিমা, কি গো গিন্নি, কোথায় তোমরা সবাই? তাড়াতাড়ি এসো, দেখো কাকে নিয়ে এসেছি আমি সাথে করে। এই পলাশ, তাড়াতাড়ি জলের পাত্রটা নিয়ে আয় তো, ঠাকুরমশাইয়ের পাটা ধুয়ে দিতে হবে। কিছু সময়ের মধ্যে একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা এসে আমার পা ধুয়ে দিলেন। ঘুমটা দিয়ে থাকার জন্যে ভদ্রমহিলার মুখটা বিশেষ বোঝা গেল না, কিন্তু খটকাটা লাগলো তখনই যখন রঘুনাথ বাবুর বাড়ির ভিটেতে পা রাখলাম। তন্ত্রমতে বলা হয়, কোনো সাধক কোনো বাড়িতে প্রবেশ করার আগে তার বাম পা যেন বাড়ির ভিতরে প্রথমে রাখেন। এতে করে নাকি সেই বাড়ির বাস্তু সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। আমিও এই নিয়ম মেনেই পা দিয়েছিলাম রঘুনাথ বাবুর বাড়ির ভিটেতে, কিন্তু পা দেওয়া মাত্রই আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি স্পষ্ট অনুভব করলাম আমার ডান কান থেকে বাম কান বরাবর একটা ফিস ফিসে মেয়েলি কণ্ঠ ছড়িয়ে গেল। সেই কণ্ঠে ছিল বিদ্রুপ মেশানো হাসি। ফিরে যা তারানাথ, ফিরে যা, পারবি না, পারবি না, মরবি, বাড়িতে থাকলে মরবি। একবার পা রাখতেই বুঝতে পারলাম বাড়িতে বেশ বড় রকমের গণ্ডগোল রয়েছে। তবে কণ্ঠস্বর এবং মুখশ্রী যতটা সম্ভব পারলাম শান্ত আর স্বাভাবিক রেখে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তোমাদের তো আগেই বলেছি, মধুসুন্দরী দেবীর কাছ থেকে প্রাপ্ত কিছু বিদ্যা আর মাতু পাগলির দেওয়া বিদ্যার দরুন আমি বেশ বুঝতে পারতাম অশুভ শক্তির অস্তিত্ব। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। বুঝতে গেলে অতিক্রম করতে হয় সাধনার গুপ্ত মার্গ। রঘুনাথ বাবুর বাড়িটা প্রায় 3 তলা উঁচু, চুন সুরকির দেওয়াল, সামনের বিরাট উঠোনের মাঝে লম্বা লম্বা খিলান গম্বুজ দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে। হালকা নীলচে দেওয়ালের মাঝে নকশা কাটা। বাড়ির ধরন গড়ন দেখে বেশ শৌখিন বলেই মনে হলো রঘুনাথ বাবুকে। কিন্তু বাড়ির উত্তর পশ্চিম কোণ বরাবর গাছের বাগান দেখেই বুকের ভেতরটা দমে গেল হঠাৎ। গাছগুলোর যেন মড়ক লেগেছে, অথচ এই বৃষ্টির সময় গাছগুলোর তাজা হওয়ার কথা ছিল। গাছগুলোর পাতা নুইয়ে এসেছে নিচে, ঘাড় মোটকে পড়েছে যেন মুখ থুবড়ে। মুথা ঘাসের জঙ্গলের রং কালচে, কেউ পুড়িয়ে দিয়েছে যেন প্রচণ্ড আক্রোশে। চাল কুমড়োর ডালগুলোয় কুমড়ো ফুল ফুটেও যেন কি কারণে থমকে আছে তারা, আতঙ্কে ভয়ে মৃত্যুর বীভৎস বিভীষিকায়। ঘোড়াশাল গোশালের প্রাণীগুলোর কাছে যেতেই তারা এক অদ্ভুত রকম আওয়াজ করে ডাকতে লাগলো সমস্বরে। আমি বুঝতে পারলাম কোনো কিছুই ঠিক নেই। গরুগুলোর মাথায় হাত বুলিয়ে দিতেই তারা শান্ত হলো। আমার কোলের কাছে তাদের মুখ মাথা ঘষতে ঘষতে তারাও যেন বলতে চেষ্টা করল,
এই বাড়ির ভবিষ্যতের ভয়াবহ অবস্থার কথা। বাইরের কুয়োর থেকে পরিষ্কার স্বচ্ছ জল পান করে স্নান সেরে সারা দিনের সমস্ত ক্লান্তিকে ধুয়ে ফেললাম এক নিমেষে। তারপর রঘুনাথ বাবুর বাড়ির ভিতরে গিয়ে বসলাম নিচের একটা ঘরে। ঘরটা বেশ পুরনো আমলের তৈরি, কড়ি বর্গার লম্বা ছাদ, দেওয়ালে টাঙানো বিদেশি কিছু ছবি। ঘরের জানলা দিয়ে বাড়ির পিছন দিকের সেই বাগানটা দেখা যায়, তার পাশ দিয়ে সরু একটা গলি। ঘরে একাই বসে আছি, একটা লণ্ঠন আর মোমবাতি জ্বলছে টেবিলের ওপর। আচমকাই ঘরের সমস্ত উষ্ণতা অনেকটা কমে গেল এক নিমেষে, অথচ জানলা দিয়ে কোনো হাওয়া আসার বালাই নেই। দপদপ করতে লাগলো আলোগুলো। মুহূর্তেই ঘরটা একটা পচা টক আষ্টে গন্ধে ভরে উঠল। আর তখনই আমার চোখ পড়ল বাইরের জানলাটার দিকে। একটা নারী অবয়ব দাঁড়িয়ে রয়েছে বাইরে, তার খোলা চুল উড়ছে বাতাসে। তবে তার মুখটা আমার কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবে সে যে ভীষণই ভয়ঙ্কর তা আমি আন্দাজ করতে পেরেছিলাম। চোখ দুটো তার ভাঁটার মতো জ্বলছিল, আর মুখ দিয়ে বের হচ্ছিল একটা গোঙানির মতো শব্দ। আমি বুঝতে পারছিলাম আমার শরীরটা ক্রমে ভারী হয়ে আসছে, পা দুটো মাটির সাথে আটকে যাচ্ছে ধীরে ধীরে। আমি চোখের পলকে এক মুহূর্ত দেখার ফলে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু নিজেকে তৎক্ষণাৎ সামলে নিলাম। তারপর আমি পদ্মাসনে বসে জপ করতে থাকি বগলামুখী অশুভ শক্তি নাশকারী মন্ত্র। ধীরে ধীরে আমার শরীরের ওপর থেকে সেই পাথরটা নেমে যায়। আমি আবার আগের মতো হাতে পায়ে বল ফিরে পেলাম। আলোগুলোর দপদপানি বন্ধ হলো। জানলার দিকে তাকিয়ে দেখলাম সেখানে সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই দাঁড়িয়ে। আমার ক্ষতি কোনো অশুভ শক্তি সহজে করতে পারবে না, কারণ আমার কাছে দুই শুভ শক্তির বিদ্যাসহ পদ্মবীজের মালা ও রুদ্রাক্ষের মালা আছে। আরও অনেক শক্তির উপস্থিতি টের পাই আমি নিজের মধ্যে, সেটা অবশ্য সময় বিশেষে। ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ধীরে ধীরে কেটে যেতেই ঘরের মধ্যে এসে প্রবেশ করেন রঘুনাথ বাবু। ঘরের মধ্যে একা একা বসে কি করছেন ঠাকুর মশাই? বাইরের ঘরে আসুন, বাড়ির সকলে অপেক্ষা করছে আপনার জন্য। আর সামান্য কিছু আয়োজন করেছি, তাই একটু মুখে দিন। আমি রঘুনাথের সাথে গেলাম, আর যাওয়ার আগে ঘরের ভিতরে একটা ধূপ জ্বালিয়ে রেখে গেলাম। ধূপের গন্ধে অনেক সময় অশুভ শক্তিরা বিদায় নেয়, তবে সবই সাময়িকভাবে। সেদিন রাতে খাওয়ার পরে আর বেশি অপেক্ষা করিনি। একেতেই গত দিনের রাত্রে সেভাবে ঘুম না হওয়া, তার উপর সারা দিনের ধকল। পরিশ্রম তো কম হয়নি। আমার সেই যৌবন বয়সে হলে এইটুকু ধকল কিছুই বলে মনে হতো না, কিন্তু মানুষ যখন একটা জায়গাতে স্থাণু হয়ে যায় তখন সামান্য ধকলেও তার বেশ পরিশ্রম হয়েছে বলেই মনে হয়। বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙল। কিছু একটা সরানোর শব্দ, খুব ধীরে ধীরে ভারী কিছু সরানোর শব্দ। কান খাড়া করে শুনতে পেলাম শব্দটা আসছে ওপরের ঘর থেকে। সোজা হয়ে উঠে বসলাম বিছানাতে। সমস্ত ঘর জুড়ে একটা পোড়া পোড়া আষ্টে গন্ধ ছড়িয়ে রয়েছে। আচমকা সেই ভারী কিছু সরানোর শব্দ থেকে
শুরু হলো দপ দপ করে হাঁটার শব্দ। কেউ যেন রণপা দিয়ে হেঁটে বেড়াচ্ছে পুরো ছাদময়। না, কোনো সামান্য চোর কিংবা মানুষের পক্ষে তো এমনভাবে হাঁটা সম্ভব নয়। মেরুদণ্ড বরাবর একটা ঠান্ডা স্রোত খেলে গেল আমার। হাতে পদ্মবীজের মালাটা শক্ত করে ধরে নিয়ে যেই দরজা খুলতে যাব, অমনি একটা লম্বা নখযুক্ত কালো হাত এসে দরজার ওপর পড়ল। এমন অবস্থায় কোনো সাধারণ মানুষ থাকলে তার হয়তো জ্ঞান হারানোর অবস্থা হতো, কিন্তু আমি যতটা সম্ভব পারলাম শক্ত হয়ে রইলাম, কারণ আমি জানতাম এদের কাছে নিজের হার স্বীকার করা মানে নিজের দুর্বলতা প্রমাণ করা। যে কোনো কিছু অশুভ শক্তির উপস্থিতি কাছে থাকলে সেই পদ্মবীজের মালাটা প্রচণ্ড রকমভাবে উত্তপ্ত হয়ে জ্বলতে থাকে। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার হাতটা প্রায় পুড়ে যাবে উত্তপ্ত আগুনে। আবার সেই মেয়েলি হাসির কণ্ঠটা নিজের কান বরাবর ভেসে এলো। পালিয়ে যা, পালিয়ে যা, তুই পালিয়ে যা, বাঁচবি না, কাউকে বাঁচতে দেব না, এইবারে কেউ বাঁচবে না, সবাই মরবে, সবাই মরবে, সবাই মরবে। কে তুই? দূর থেকে কথা বলছিস কেন? ক্ষমতা থাকলে আমার সামনে আয় শয়তানি। আমি তারানাথ চক্রবর্তী, আমাকে ধরা ছোঁয়ার ক্ষমতাও তোর নেই। এমনি সমস্ত ঘর জুড়ে শুরু হলো একটা প্রচণ্ড অট্টহাসির শব্দ। লণ্ঠন আর মোমবাতির আলোটা দপ দপ করে একটা সময় নিভে গেল। পুরো ঘরটা সম্পূর্ণ ঘুরঘুরটির অন্ধকারে ভরে গেল। এতটাই গাঢ় অন্ধকার যে নিজের শরীরটাকে কেমন কালো কালো ছায়ার মতো দেখতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার শক্তি ক্রমশ ক্ষয় হচ্ছে। ধীরে ধীরে নিজের চারপাশে সেই মহিলা অবয়বটিকে ঘুরতে দেখতে পেলাম চক্রাকারে। নিজেকে ক্রমশ অসহায় লাগছিল। বুঝতে পারছিলাম আমি হেরে যাচ্ছি। চোখের কেবল গভীর কালো আঁধার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর ঠিক সেই মুহূর্তেই ভাগ্যক্রমে চাঁদের বুক থেকে সরে গেল কালো বর্ষার মেঘ। চাঁদের আলো জানলা দিয়ে এসে পড়ল ঘরের ভিতরে। আর তাতেই যা দেখলাম তা দেখার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের ছাদের ওপরে পা দুটোকে চুম্বকের মতো আটকে রেখে মাথা নিচু করে সেই নারী মূর্তি ঝুলছে। তার খোলা চুলগুলো নুইয়ে এসে ঠেকেছে মেঝেতে। মাথাটি ঘড়ির পেন্ডুলামের মতো করে দুদিকে দুলছে, ঠিক যেন মেলায় কিনতে পাওয়া ঝুলন্ত পুতুল। কি বিভৎস সেই রূপ! আর তার সাথে বিকট স্বরে হাসির শব্দ। সমস্ত ঘর যেন সেই শব্দে কাঁপছে। এবার সেই বিভৎস মূর্তির মুখের ওপর চোখ গিয়ে পড়ল আমার। সমস্ত মুখ থেকে চামড়া যেন খসে খসে পড়ে মাংস বেরিয়ে আসছে তার। চোখ দুটো ফ্যাকাশে সাদা, পুরো শরীর রক্তশূন্য ফ্যাকাশে তার। দাঁতগুলো হিংস্র জন্তুর মতো বাইরে বেরিয়ে আছে আমার দিকে তাকিয়ে। সে এবার তার লম্বা সুচালো দাঁতের সারি বের করে খিলখিলিয়ে হেসে বলল, পালিয়ে যা, বাঁচবি না, কেউ বাঁচবি না। তোকে এতবার করে বারণ করলাম, শুনলি না তো? এই বাড়ির লোক তোকে ডেকে নিয়ে এসেছে আমাকে তাড়ানোর জন্য, কিন্তু কি এতই সহজ আমাকে তাড়ানো? তুইও চিনিস না শয়তানি কার সাথে তুই কথা বলছিস? কথাটা বলেই আমি গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করে সাথে সাথে হাত ছুঁড়ে দিলাম সেই অপশক্তির দিকে।
একটা প্রচণ্ড চিৎকারের সাথে শুরু হলো গোঙানির শব্দ। হয়তো মুহূর্তের জন্যে ভয় পেল সেই শয়তানি, কিন্তু তৎক্ষণাৎ উল্টো দিক থেকেও একটা প্রচণ্ড আঘাত এসে আমাকে প্রায় ছিটকে দিয়ে দরজার বাইরে বের করে দিল। চারপাশে এক মুহূর্তে সবজে আলোয় ছেয়ে গেল। তাতেই দেখতে পেলাম নারী মূর্তিটা এবার উল্টো হয়ে ঝুলে তার চার হাতে পায়ে ভর দিয়ে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার জিভটাও উল্টে পড়েছে কপালের দিকে। সাপের মতো সেই জিভটাও কাটা মাঝখান বরাবর। আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা এবার বুকের ওপর চেপে বসেছে তীব্রভাবে, আর তার সাথে শুরু হয়েছে প্রচণ্ড রকমের জ্বলুনি। ধীরে ধীরে বুঝতে পারলাম সেই রুদ্রাক্ষ বরাবর নির্গত হচ্ছে একটা তীব্র লালচে রশ্মি। সেই রশ্মিতেই ঘরের ভিতরটা সম্পূর্ণ আলোকিত হয়ে উঠেছে। দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দর্শনা পিশাচি চার হাত পায়ে ভর দিয়ে মাকড়সার মতো সিঁড়ি বরাবর উপরে উঠে যাচ্ছে। বুঝতে পারলাম এটাই আমার কাজ করার অন্তিম সময়, আর এক মুহূর্ত দেরি করলে আমার বিপদ বাড়বে, আর তার সাথে এই বাড়িরও। এবং সেই বিপদ মৃত্যু ছাড়া আর কিছুই নয়। পিশাচির ছুঁড়ে দেওয়া জাল থেকে উঠে যেতে গিয়ে বুঝতে পারলাম আমার সমস্ত শরীর আটকে রয়েছে কোনো এক আবদ্ধ মায়া জালে। কোনো অবস্থাতেই আমি সেই জাল ছিন্ন করে উঠে যেতে পারছি না সেই পিশাচির পথ বরাবর। তৎক্ষণাৎ আবার বগলামুখী শত্রু বিনাশকারী মন্ত্র আওড়াতে আওড়াতে দেখতে পেলাম আমার চারপাশ থেকে সমস্ত জাল ক্রমে ছিন্ন হয়ে যাচ্ছে। আমি পুনরায় আমার শক্তি ফিরে পাচ্ছি। আর এক মুহূর্ত দেরি করলাম না। ছুটতে ছুটতে গেলাম সেই সিঁড়ি বরাবর। একটা চিলে কোঠার ঘর বরাবর সেই পিশাচিনি গিয়ে থামল। অবাক হয়ে দেখতে লাগলাম সেই পুরনো জমিদার বাড়ির চিলে কোঠা। সম্পূর্ণ বাড়ি থেকে যেন এই ঘরটা আলাদা। পলেস্তারা খসে গিয়ে যেন ঘরটিকে দেখে মনে হচ্ছে তার বয়স প্রায় শতাব্দী প্রাচীন হবে। সেই পিশাচিনি কোথায় যেন মিলিয়ে গেল। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম সেই চিলে কোঠার ঘর বরাবর, কিন্তু সেই দরজায় হাত দিতেই আমার কেমন যেন ঘোর লেগে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই, কিচ্ছুটি নয়। পরের দিন সকালে একটা পরিচিত ডাকে ঘোর কাটল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই ঠিক আছেন আপনি? ঠাকুরমশাই চোখ খুলুন। আবার যেন বাস্তবের মাটিতে ফিরে এলাম আমি, রঘুনাথ বাবুর ছোঁয়া পেয়ে। দেখলাম রঘুনাথ বাবুর মুখটা বেশ চিন্তিত, এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছে আরও একজন, রতন কাকা। তার মুখও বেশ থমথমে। আমি নিজেকে আবিষ্কার করলাম সেই চিলে কোঠার ঘরের সামনে পিঠ ঠেকিয়ে বসে আছি। তখন সবে উষা শেষ হব হব করছে। সকালের সূর্যের তেজ তখনও ফোটেনি। আমার মাথায় এলো গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা। তবে রঘুনাথ বাবুকে তখনই কিছু জানালাম না, পাছে বেজায় চিন্তা করেন। আসলে এই রাতের বেলা একটু ছাদে হাঁটতে হাঁটতে এখানে বসেছিলাম। তারপর কখন যে এই ঘরের সামনে এসে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আচ্ছা, এই ঘরের তালাটা দেওয়া নেই কেন? কেউ কি থাকে এই ঘরে? আর এই বাড়ির বাকি ঘরগুলোর থেকে এই ঘরটা একেবারে আলাদা। এর পিছনে কি কোনো কারণ আছে? এবার মুখটা যেন কেমন একটা শুকিয়ে গেল রঘুনাথ বাবুর। যেন কিছু একটা অপ্রত্যাশিত কিছু আমি তাকে জিজ্ঞেস করে ফেলেছি। না ঠাকুরমশাই, এই ঘরে এখন আর কেউ থাকে না। আর এই ঘরটা বহুদিন যাবৎ মেরামত করে হয়ে ওঠে না, আর মানে ইচ্ছে করেই করা হয় না।
এই ঘরে তেমন বিশেষ কিছুই নেই, কেবল পিসির কিছু জিনিস ছাড়া। ইচ্ছে করে ঘরের থেকে তার জিনিসগুলো সরানো হয়নি।